আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি জটিল অধ্যায়ে প্রবেশ করেছে। মঙ্গলবার ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও বার্তায় দেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফ্যাসিবাদী সরকার মানুষের বুকের উপর গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। এই ন্যায় বিচারহীন ও দমনমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এ কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেই সময় সরকারি দমনপীড়ন ও পুলিশের কঠোর অবস্থানের কারণে অনেক আন্দোলনকারী নিহত, অনেক আহত ও গ্রেপ্তার হন। ডক্টর ইউনূস আরও বলেন, আমাদের ইতিহাসে একসময় এমন ছিল যখন গণতন্ত্রের জন্য জীবন দিতে হয়েছিল। আজও সেই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ। মহান আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কর্মসূচির প্রথম পর্ব। মঙ্গলবার ভোর ৫:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু হয়ে ফতে গণভবনের উদ্দেশ্যে র্যালিটি রোডে নেমে আসে। এই র্যালিতে অংশ নেন শিবিরের নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষার্থী। শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, তখন বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগকে পুনরুজ্জীবিত করতে চাই। আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল। এই জুলাই বিপ্লবে গত বছর এদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমাদের গাজীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, ৪০,০০০ ভাই বোন গাজী হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই জুলাই যে হাজারো আমাদের গল্প আছে, সেই গল্পগুলোকে আমরা ডকুমেন্টেশন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ডকুমেন্টেশনে সারা দেশ থেকে মুক্তিকামী ছাত্র জনতা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং এই লেখাগুলোকে দ্রুত আমরা ডকুমেন্ট আকারে, পাণ্ডুলিপিক আকারে জাতির সামনে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই মাসের বিশেষ চিত্র প্রদর্শনী, বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবারের গল্প, আহত যোদ্ধাদের গল্প, নাটক, কবিতা, গান ও মাইম, পাশাপাশি প্ল্যানচেট, বিতর্ক ও আলোচনা সভা। এসব আয়োজনে অংশগ্রহণ করে ছাত্র জনতার এক বড় অংশ, যারা স্বাধীনতা ও মুক্তির মূল বার্তা নতুন প্রজন্মের মধ্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। উত্তর পূর্ব ইউক্রেনে রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার মাঝে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন এক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, চীন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের সেনারা রাশিয়ার পক্ষে লড়াই করছে। এই ৬টি দেশের নাম উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, তাদের সৈন্যরা রাশিয়ার সঙ্গে রয়েছে এবং যুদ্ধের মাঠে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব শত্রু সেনাদের কঠোর পরিস্থিতিতে ফেলতে তিনি প্রস্তুত। জেলেনস্কি বলেন,
বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি রাশিয়ার হয়ে লড়াইয়ে নামা এসব ভাড়াটে সৈন্যদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিক্রিয়া দেখাবো। এর আগে রুশ বাহিনীর হয়ে উত্তর কোরিয়ার সেনাদের লড়াইয়ে নিয়োজিত থাকার অভিযোগ ওঠে। দক্ষিণ কোরিয়াও প্রমাণাদি উপস্থাপন করে বলেছে রাশিয়ার জন্য লড়তে উত্তর কোরিয়ার সেনারা মাঠে নেমেছেন। আন্তর্জাতিক সূত্রগুলো এই দাবি সমর্থন করে বলছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণের প্রমাণ রয়েছে। এদিকে জেলেনস্কি খার্কিভ অঞ্চলে ফ্রন্টলাইন সৈন্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস স্পষ্ট করে দিয়েছে তারা কোনোভাবে অস্ত্র সমর্পণ করবে না যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত হয় না। গতকাল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। বিবৃতিতে হামাস বলেছে, আমাদের সংগ্রাম ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। যতদিন পর্যন্ত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে এবং জেরুজালেমকে তার রাজধানী হিসেবে ঘোষণা না করা হবে ততদিন আমাদের সশস্ত্র সংগ্রাম চলবে। 1988 সালে প্রতিষ্ঠার পর থেকে হামাস মূলত সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতা অর্জন ও ইসরায়েলের অবসান চেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যেও তারা তাদের এই লক্ষ্য থেকে সরে আসেনি। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েও সেই সংগ্রামের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর থেকেই গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান চলমান, যেখানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 60,000-এর বেশি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন দেশ ও সংস্থা হামাসকে অস্ত্র সমর্পণ করে গাজা থেকে ক্ষমতা হস্তান্তরে দাবি তুলছে, কিন্তু হামাস বলছে তারা তাদের সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত যতক্ষণ না ফিলিস্তিনের মুক্তির স্বপ্ন বাস্তবায়িত হবে। আসন্ন এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এবার প্রস্তুতি নিচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিরিজের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে 3টি টি20 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ও সময়সূচি প্রকাশ করেছে বোর্ডটি। নেদারল্যান্ডসের দল আগামী 26 অগস্ট বাংলাদেশে পৌঁছাবে। এরপর 30 অগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে 1 এবং 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিলেটে। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়, যা দর্শকদের জন্য এক দারুণ উপভোগের সুযোগ সৃষ্টি করবে। সিরিজের আগে 6 অগস্ট থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্প চলবে 15 অগস্ট পর্যন্ত। দর্শক, এবার জানাবো ফুটবলের খবর। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে সতর্কবার্তা দিলেন সাবেক খেলোয়াড় ও ক্লাবের বর্তমান ক্রীড়া পরিচালক রাফায়েল আলকোর্তা। তার মতে, বেতন সংক্রান্ত চাপ সৃষ্টি করলে তা ভিনিসিউসের জন্য বুমেরাং বা বিষাক্ত সংঘাতে পরিণত হতে পারে, যা শেষ পর্যন্ত ক্লাবের জন্য ক্ষতিকর হতে পারে। বর্তমানে ভিনিসিউসের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনায় নানা জটিলতা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে এই ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পের চেয়েও বেশি পারিশ্রমিক দাবি করেছেন, যা রিয়াল কর্তৃপক্ষের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি করেছে। গত মৌসুমে ভিনিসিউসের পারফরম্যান্স নিয়ে আলকোর্তার মনে কিছু প্রশ্ন উঠেছে। 2024-25 মৌসুমে 58 ম্যাচে 22 গোল ও 19 অ্যাসিস্ট করেছেন তিনি। দর্শক, আজ 5 অগস্ট 2025 টিভিতে যে খেলা দেখতে পাবেন: টেনিস, কানাডিয়ান ওপেন রাত 10:30, সনি স্পোর্টস 2, দ্য 100, লন্ডন স্পিরিট ওভাল ইনভিনসিবলস রাত 11:30, সনি স্পোর্টস 5। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।